লোকে বলে ভাগ্যের রেখা মানুষের কপালে নয়, সময়ের হাতে থাকে। কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করিয়ে দেয় যেখানে আমাদের সামর্থ্য এবং বাস্তবের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। বারাণসীর এক পুরনো মহল্লায় বসবাসকারী মাস্টার রমাশঙ্কর উপাধ্যায় সর্বদা তার ছাত্রদের এটাই বলতেন, মেহনতের কলম ঘষো, ভাগ্য নিজে থেকেই বদলে যাবে। রমাশঙ্করজি গণিতের শিক্ষক ছিলেন, এমন একজন শিক্ষক যার কঠোরতার পিছনে লুকিয়েছিল পিতার মতো স্নেহ। তার অবসর গ্রহণের পর 5 বছর কেটে গেছে, কিন্তু আজও যখন তিনি তার পুরনো সাইকেল নিয়ে বাজার দিয়ে যেতেন, তখন বহু বড় অফিসার এবং দোকানদার মাথা নত করে তাকে প্রণাম করতেন। তার পড়ানো ছেলেমেয়েরা আজ শহরে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং সরকারি অফিসার হয়ে বসেছিল। এটাই ছিল রমাশঙ্করজির সবচেয়ে বড় সম্পদ। ডিসেম্বরের এক শীতকালীন সন্ধ্যা ছিল। রমাশঙ্করজি তার পেনশনের কাগজপত্র ঠিক করানোর জন্য শহরের কাছাড়ি এলাকায় এসেছিলেন। সারাদিন সরকারি অপ্তরগুলির চক্কর কাটতে কাটতে তার হাঁটুতে ব্যথা শুরু হয়েছিল। ঠান্ডা বাড়ছিল এবং কুয়াশা ধীরে ধীরে শহরকে নিজের চাদরে মুড়ে নিচ্ছিল। ক্লান্তি দূর করার জন্য তিনি রাস্তার ধারে একটি ছোট চায়ের দোকান দেখলেন। সেখানে ভিড় বেশ ছিল, কিন্তু চায়ের গন্ধে তিনি থেমে গেলেন। রমাশঙ্করজি তার মাফলারটি শক্ত করে মুড়িয়ে ভাবলেন, 1 কাপ আদা দেওয়া কড়া চা পেলে শরীরে একটু শক্তি আসবে। তিনি ধীরে ধীরে সেই দোকানের দিকে এগিয়ে গেলেন। দোকানে একজন যুবক, যে সোয়েটারের নাম করে শুধু একটি পুরনো জায়গায় জায়গায় ফাটা জার্সি পরেছিল, সে খুব দ্রুত গ্লাস ধুচ্ছিল এবং একই সাথে চাও ছেঁকেও দিচ্ছিল। বাষ্পের কারণে তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। রমাশঙ্করজি একটি বেঞ্চে একটু জায়গা তৈরি করে বসলেন। বাবা, একটা কড়া আদা চা দাও, চিনি কম রেখো, রমাশঙ্করজি তার স্বভাবসুলভ কড়া গলায় বললেন। দোকানের যুবকটির হাত এক মুহূর্তের জন্য হাওয়ায় থেমে গেল। সেই কণ্ঠস্বর, সেই পরিচিত প্রতাপশালী কণ্ঠস্বর। যুবকটি রমাশঙ্করজির দিকে পিঠ করে দাঁড়াল, যেন সে তার মুখ লুকোতে চাইছে। সে পিছন না ফিরে শুধু মাথা নাড়ল এবং চা বানাতে ব্যস্ত হয়ে গেল। কিন্তু রমাশঙ্করজির পর্যবেক্ষক চোখ বুড়ো হলেও দুর্বল হয়নি। সেই যুবকের দাঁড়ানোর ভঙ্গি, তার বাঁ হাতের কবজিতে বাঁধা সেই কালো সুতো এবং তার কাঁধেরে নুয়ে থাকা, মাস্টারজির মনে কিছু একটা সন্দেহ জাগাল। যখন যুবকটি কেঁপে কেঁপে কাঁচের গ্লাস নিয়ে রমাশঙ্করজির দিকে এগিয়ে এলো, তখন তার চোখ মাটির দিকে নিবদ্ধ ছিল। যেমনই সে টেবিলের ওপর গ্লাসটি রাখল, রমাশঙ্করজি তার হাতটি মনোযোগ দিয়ে দেখলেন। সেই হাতের আঙুলগুলিতে এখন কলমের কালির বদলে চায়ে পোড়ার দাগ ছিল। কিন্তু রমাশঙ্করজি সেই লেখা মনে পড়ে গেল, যা একসময় ব্ল্যাকবোর্ডে মুক্তোর মতো ঝলমাল করত। সুমেশ! রমাশঙ্করজির মুখ থেকে হঠাৎ এই নামটি বেরিয়ে এলো, কিন্তু এটা কোনো প্রশ্ন ছিল না, ছিল এক গভীর ধাক্কা। যুবকটি এক্কেবারে চমকে গেল। তার হাত থেকে চায়ের কেটলির ঢাকনা পড়তে পড়তে বাঁচল। সে ঘাবড়ে গিয়ে ওপরে তাকাল এবং মাস্টারজির চোখের দিকে চোখ রাখল। সেই চোখ, সুমেশ, তার স্কুলের সেই ছাত্র যে 10 বছর আগে পুরো জেলায় প্রথম হয়েছিল। সেই সুমেশ, যার 99% নম্বর আসায় রমাশঙ্করজি পুরো মহল্লায় মিষ্টি বিতরণ করেছিলেন এবং গর্বের সাথে বলেছিলেন, দেখিস, এই ছেলে একদিন কালেক্টর হয়ে লাল বাতির গাড়িতে আসবে। আজ সেই সুমেশ কালেক্টরের চেয়ারে নয়, বরং রাস্তার ধারে ভাঙা বেঞ্চের মাঝখানে ইটো গ্লাস তুলছিল। রমাশঙ্করজির বুকটা ধপ করে উঠল। তার হাত থেকে লাঠিটি ছুটে মাটিতে পড়ে গেল। যে ছাত্রের ভবিষ্যতের উদাহরণ তিনি আজও নতুন ছাত্রদের দিতেন, তাকে এই অবস্থায় দেখে মাস্টারজির ভেতরের শিক্ষক যেন মরে গেল। পরিবেশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো, যাকে শুধু চা ফোটার আওয়াজই ভাঙছিল। সুমেশের চোখ জলে ভরে উঠল, কিন্তু সে পলক ফেলে সেই অশ্রু ঝরতে দিল না। সে সেখান থেকে পালিয়ে যেতে চাইছিল। সে চায়নি যে গুরু তাকে সবসময় মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন, তিনি আজ তাকে এই অবস্থায় দেখুন। সুমেশ তার হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল এবং ভাঙা গলায় বলল, বাবা, হয়তো আপনার কোনো ভুল হচ্ছে, আমি সুমেশ নই। রমাশঙ্করজি কড়া ঠান্ডার মধ্যেও তার মাফলারটি আলগা করলেন এবং কাঁপতে থাকা হাতে সুমেশের কবজি শক্ত করে ধরে ফেললেন। তার আওয়াজে রাগ ছিল না, ছিল এক অসীম যন্ত্রণা। ভুল আমার নয়, হয়তো সমাজের হতে পারে। সুমেশ, আমি তোমাকে ক থেকে চন্দ্রবিন্দু এবং শূন্য থেকে অনন্ত পর্যন্ত পথ শিখিয়েছি। এক বাবা তার ছেলেকে ভুলতে পারে, কিন্তু এক গুরু তার সবচেয়ে প্রতিভাবান শিষ্যকে কখনো ভুলতে পারে না। আমার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করো না। সুমেশ আর নাটক করতে পারল না। তার হাত থেকে কাপড়টি ছুটে গেল এবং সে হাঁটু গেড়ে রমাশঙ্করজির পায়ের কাছে বসে পড়ল।
যে ছেলেটি কখনো স্কুলের মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার ছেলে মেয়েকে অনুপ্রাণিত করত, আজ সে তার গুরুর পায়ে মাথা রেখে হাউ হাউ করে কাঁদছিল। দোকানে দাঁড়ানো বাকি গ্রাহকরা অবাক হয়ে দেখছিলেন, কিন্তু রমাশঙ্করজির জন্য যেন দুনিয়া থেমে গিয়েছিল। তিনি সুমেশের মাথায় হাত রাখলেন, ঠিক যেমনটি তিনি পরীক্ষার সময় আশীর্বাদ দেওয়ার সময় রাখতেন। কিছুক্ষণ পরে যখন সুমেশের কান্না একটু থামল, তখন রমাশঙ্করজি তাকে ওঠালেন এবং পাশের বেঞ্চে বসালেন। আমাকে বল, এইসব কি করে হলো? তোর স্কলারশিপ, তোর ইঞ্জিনিয়ারিং, তোর স্বপ্ন, সব কোথায় গেল? রমাশঙ্করজি জিজ্ঞেস করলেন। সুমেশ তার ছেঁড়া জার্সির হাতা দিয়ে মুখ মুছল এবং ভারী গলায় বলল, গুরুজি, বইয়ের অঙ্ক সমাধান করা খুব সহজ ছিল, কিন্তু জীবনের প্রশ্নগুলি খুব কঠিন বেরোল। যখন আমি শহরে গিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং করতে, তখন মনে হয়েছিল দুনিয়া আমার মুঠোয়। কিন্তু ফাইনাল ইয়ারে বাবার হার্ট অ্যাটাক হলো এবং তিনি চলে গেলেন। বাড়ির সমস্ত দায়িত্ব আমার কাঁধে এলো। সে এক মুহূর্তের জন্য থামল, যেন সেই স্মৃতিগুলি খুঁড়ে বের করতে তার কষ্ট হচ্ছিল। বাবার চলে যাওয়ার পর মা একদম একা হয়ে গেলেন। আমি ভাবলাম চাকরি পেলেই সব ঠিক করে দেব। ডিগ্রি তো পেলাম গুরুজি, ডিস্টিংশন নিয়ে পেলাম, কিন্তু যখন চাকরি চাইতে দপ্তরে গেলাম, তখন জানতে পারলাম সেখানে যোগ্যতার নয়, অর্থের পূজা হয়। সরকারি চাকরির জন্য 10 লাখ টাকার ঘুষ চাওয়া হলো। প্রাইভেট কোম্পানিগুলো ফ্রেশার বলে তাড়িয়ে দিল। আর এই ছোটছুটির মধ্যেই মায়ের কিডনির সমস্যা হলো। সুমেশের গলা এবার ভেঙে যাচ্ছিল। মাকে বাঁচাতে জমি বিক্রি হয়ে গেল, বাবার পুরনো বাড়ি বন্ধক রাখতে হলো। ডাক্তার বললেন ডায়ালিসিস করাতে হবে, না হলে মা বাঁচবেন না। গুরুজি, আমার ডিগ্রি, আমার মেডেল, আমার সার্টিফিকেট, কোনো হাসপাতালওয়ালা সেগুলিকে বন্ধক রাখতে রাজি হলো না। তাদের শুধু নগদ টাকা চাই। ঘরে খাওয়ার মতো চাল ছিল না, আর মা বিছানার কষ্ট পাচ্ছিলেন। তখন আমি আমার ডিগ্রিগুলো বাক্সে বন্ধ করে রাখলাম এবং এই চায়ের দোকান খুললাম। অন্তত এখান থেকে রোজ ৩-৪০০ টাকা পাওয়া যায়, যা দিয়ে মায়ের ওষুধ আসে। রমাশঙ্করজি স্তব্ধ হয়ে গেলেন, তার গলা শুকিয়ে গিয়েছিল। তিনি যে শিক্ষা ব্যবস্থার সৈনিক ছিলেন, আজ সেই ব্যবস্থার কাছেই তার সবচেয়ে সেরা সৈনিক হেরে গিয়েছিল। একজন প্রতিভাবান ছাত্র যে দেশের ভবিষ্যৎ বদলাতে পারত, সে আজ তার মায়ের শ্বাস কিনতে চা বিক্রি করছিল। এটা শুধু সুমেশের হার ছিল না, এটা রমাশঙ্করজির তপস্যার হার ছিল। রমাশঙ্করজির পেয়ালায় রাখা চা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, ঠিক যেমন সমাজের সংবেদনশীলতা ঠান্ডা হয়ে গিয়েছিল। তিনি একটি গভীর শ্বাস নিলেন এবং তার পকেটে রাখা সেই খামটি হাতড়ালেন, যা তিনি আজই ব্যাংক থেকে তুলে এনেছিলেন। সেটি ছিল তার গত 6 মাসের বকেয়া পেনশন এবং গ্র্যাচুইটির কিছু অংশ। সব মিলিয়ে একটি বড় অঙ্কের টাকা, যা তিনি তার বার্ধক্য এবং বাড়ির মেরামতের জন্য জমিয়ে রেখেছিলেন। চিকিৎসার জন্য এখন কত টাকার প্রয়োজন সুমেশ? মাস্টারজি সরাসরি জিজ্ঞেস করলেন। তার আওয়াজে এখন আর কম্পন ছিল না, ছিল এক অদ্ভুত দৃঢ়তা। সুমেশ ইতস্তত করল। সে তার দারিদ্র্যের তামাশা বানাতে চাইছিল না। গুরুজি, আপনি চিন্তা করবেন না, আমি কিছু একটা ব্যবস্থা করে নেব। রাতে রিকশাও চালাই। আর মিথ্যে বলিস না, রমাশঙ্করজি ধমকে বললেন। তোর চোখে সেই একই ভয় যা দশমীর পরীক্ষার আগে থাকত। সত্যি বল, মায়ের অবস্থা কেমন আর ডাক্তার কি বলেছেন? সুমেশের সাহস জবাব দিয়ে দিল। সে মাথা নিচু করে চাপা গলায় বলল, ডাক্তার বলেছেন অপারেশন এই সপ্তাহেই করতে হবে, না হলে ইনফেকশন ছড়িয়ে যাবে। ৮০,০০০ টাকা জমা করতে হবে কালকের মধ্যে। আমার কাছে এখন মাত্র ১৫০০ টাকা আছে। এই কথা বলতে গিয়ে তার গলা আবার রুদ্ধ হয়ে গেল। ৮০,০০০ টাকা এক চাওয়ালার জন্য ৮০ লাখ টাকার সমান ছিল। রমাশঙ্করজি এক মুহূর্তও ভাবলেন না। তিনি তার পাঞ্জাবির ভেতরের পকেট থেকে সেই মোটা খাকি খামটি বের করে সুমেশের হাতে ধরিয়ে দিলেন। খামটি ভারী ছিল। সুমেশ সেটি হাতে নিয়ে বুঝতে পারল না এটা কি। সে খুলে দেখল তো তার চোখ কপাড়ে উঠল। তাতে ৫০০ টাকার নোটের বান্ডিল ছিল। গুরুজি, এটা কি? সুমেশ হতভম্ব হয়ে গেল। না গুরুজি, আমি এটা নিতে পারব না। এটা আপনার সারা জীবনের উপার্জন, এটা আপনার বার্ধক্যের অবলম্বন। আমি এত বড় পাপী হতে পারব না যে আমার গুরুর পেনশন নিয়ে নিই। সুমেশ খামটি আবার তার দিকে বাড়িয়ে দিল। তার হাত কাঁপছিল। রমাশঙ্করজি তার হাতটি সেখানেই থামিয়ে দিলেন এবং নিজের লাঠিটি শক্ত করে ধরে দাঁড়ালেন। তার চোখে এক ভিন্ন চমক ছিল। সুমেশ, শাস্ত্রে লেখা আছে যে শিষ্য গুরুকে গুরুদক্ষিণা দেন, কিন্তু যখন সমাজ তার ধর্ম ভুলে যায় তখন গুরুকে নিজের কর্তব্য পালন করতে হয়। এটা ভিক্ষা নয় রে পাগল, এটা একটা বিনিয়োগ। বিনিয়োগ? সুমেশ অবাক হয়ে তার দিকে দেখছিল। হ্যাঁ, বিনিয়োগ, রমাশঙ্করজি হাসি মুখে বললেন, যদিও তার চোখের কোণ ভিজে ছিল। হ্যাঁ, বিনিয়োগ, রমাশঙ্করজি হাসি মুখে বললেন, যদিও তার চোখের কোণ ভিজে ছিল। আমি সারা জীবন ছেলে মেয়েদের পড়ালাম যাতে তারা দেশের ভবিষ্যৎ সামলায়। আজ আমার সবচেয়ে মূল্যবান ছাত্র, আমার গৌরব, কয়েকটা কাগজের টুকরোর জন্য হার মানছে।
যদি আজ আমার এই পেনশন একটি ছেলেকে তার মা ফিরিয়ে দিতে পারে এবং একজন প্রতিভাবান যুবককে তার হারানো আশা ফিরিয়ে দিতে পারে, তবে এর চেয়ে বড় পুণ্য আমার জন্য আর কিছু হবে না। রেখে দে এটাকে। এটা আমার আদেশ। সুমেশ কিছু বলতে পারল না। শব্দ তার গলায় আটকে গিয়েছিল। সে শুধু সেই খামটিকে বুকে চেপে বাচ্চাদের মতো কাঁদতে লাগল। রমাশঙ্করজি তার কাঁধে চাপড় দিলেন এবং বললেন, টাকা তো আবার কামানো যাবে সুমেশ, কিন্তু যদি তুই ভেঙে পড়িস তো আমার বিশ্বাস ভেঙে যাবে। যা, মায়ের চিকিৎসা করা এবং সেই বাক্সে বন্ধ তোর ডিগ্রিগুলোকে বাইরে বের কর। সময় বদলানোর দায়িত্ব এখন তোর। সেই রাতে বারাণসীর বাতাসে ঠান্ডা যেন আরও বেশি ছিল, কিন্তু সুমেশের মনে এক নতুন আগুন জ্বলে উঠেছিল। গুরুজির দেওয়া সেই টাকা শুধু অর্থ ছিল না, সেটা ছিল এক বিশ্বাস যাকে সে কোনো মূল্যেই ভাঙতে দিতে পারত না। সে পরের দিনই মায়ের অপারেশন করাল। অপারেশন সফল হল। যখন মায়ের জ্ঞান ফিরল এবং তিনি সুমেশকে নিজের পাশে বসে থাকতে দেখলেন, তখন তার চোখে যে শান্তি ছিল তা সুমেশের সমস্ত ক্লান্তি দূর করে দিল। কিন্তু গল্প এখানে শেষ হল না। সুমেশের মনে মাস্টার রমাশঙ্করজির সেই কথাটা ঘুরছিল, সেই বাক্সে বন্ধ তোর ডিগ্রিগুলোকে বাইরে বের কর। সে চায়ের দোকান তার এক বন্ধুর হাতে তুলে দিল। সকালে সে মায়ের সেবা করত এবং রাত জেগে সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা, সিভিল সার্ভিসের প্রস্তুতি নিতে শুরু করল। তার কাছে বই কেনার পয়সা ছিল না, তাই সে বাতিল কাগজের দোকান থেকে পুরনো ম্যাগাজিন আর খবরের কাগজ চেয়ে আনত এবং রাস্তার আলোর নিচে বসে নোটস বানাত। লোকেরা তাকে নিয়ে মজা করত, আরে দেখো, চাওয়ালা এখন কালেক্টর হবে। মহল্লার লোকেরা টিটকারি মারত, ডিগ্রি তো নষ্ট হয়ে গেছে, এখন পচিয়ে কি সার দেবে। কিন্তু সুমেশ কালা হয়ে গিয়েছিল। সে শুধু একটি আওয়াজ শুনতে পেত, মাস্টারজির সেই ভরসা। 2 বছর কেটে গেল। রমাশঙ্করজি এখন আরও বুড়ো হয়ে গিয়েছিলেন। তার স্বাস্থ্যও এখন আগের মতো ছিল না। পেনশন না থাকার কারণে তাকে অনেক আর্থিক কষ্টের সম্মুখীন হতে হচ্ছিল। ওষুধের খরচের জন্য তাকে নিজের পুরনো সাইকেল পর্যন্ত বিক্রি করতে হয়েছিল। কিন্তু তিনি কখনও সুমেশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেননি। তিনি চাননি যে সুমেশের উপর কোনো ধরনের চাপ পড়ুক বা সে ভাবুক যে গুরুজি তার টাকা ফেরত চাইছেন। তিনি শুধু নীরবে তার সাফল্যের জন্য প্রার্থনা করতেন। একদিন রমাশঙ্করজি তার বাড়ির বাইরে চাতালে বসে খবরের কাগজ পড়ছিলেন। তখনই পুরো মহল্লায় সাইরেনের আওয়াজ শোনা গেল। নীল বাতি দেওয়া একটি সরকারি গাড়ি ধুলো উড়িয়ে তাদের গলিতে প্রবেশ করল। মহল্লার লোকেরা ছাদ এবং জানালা থেকে উকি মারতে লাগল। সবাই অবাক ছিল যে এত বড় গাড়ি এই গরিব বস্তিতে কি করতে এসেছে। গাড়ি সোজা রমাশঙ্করজির ভাঙাচড়া বাড়ির সামনে এসে থামল। ড্রাইভার দৌড়ে গিয়ে পিছনের দরজা খুলল। গাড়ি থেকে একজন যুবক নামল, পরিষ্কার শার্ট, কড়া প্যান্ট এবং মুখে এক অদম্য আত্মবিশ্বাস। রমাশঙ্করজি তার ঝাপসা চোখ ছোট করে দেখলেন। সেই মুখ, সেই হাঁটার ধরন। যুবকটি সোজা রমাশঙ্করজির দিকে এগিয়ে গেল এবং একটি শব্দও না বলে তার পায়ে লুটিয়ে পড়ল। সাষ্টাঙ্গে দণ্ডবৎ। রমাশঙ্করজি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। তিনি যুবকের মাথায় হাত রাখলেন। সুমেশ? যুবকটি মাথা তুলল। তার চোখে জল ছিল, কিন্তু মুখে ছিল জয়ের দীপ্তি। হ্যাঁ গুরুজি, আপনার সুমেশ। আপনি বলেছিলেন না যে একদিন আমি লালবাতির গাড়িতে আসব? আজ আমি এসে গেছি গুরুজি, আজ আমি এসে গেছি। সুমেশ ইউপিএসসির পরীক্ষায় শুধু পাশই করেনি, বরং রাজ্যে প্রথমও হয়েছিল। তার পোস্টিং সেই জেলাতেই ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে হয়েছিল। পুরো মহল্লায় যেন সাপ সবল মেরেছিল। মিশ্রাজি, যিনি প্রায়শই সুমেশের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে চাওয়ালা কালেক্টর বলে কটাক্ষ করতেন, আজ তার বারান্দার পিছনে লুকিয়েছিলেন। যে ছেলেটিকে তারা অযোগ্য মনে করেছিলেন, আজ তার সামনে পুরো প্রশাসনিক আমলা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কিন্তু সুমেশের জন্য সেই মুহূর্তে সেই গাড়ি, সেই পদ এবং আশেপাশে জমে থাকা ভিড় কোনোটাই কোনো মায়নে রাখত না। তার জন্য সেখানে শুধু একটি ব্যক্তিত্ব ছিল, তার গুরু রমাশঙ্কর উপাধ্যায়। সুমেশ রমাশঙ্করহির পায়ের ধুলো নিজের কপালে লাগাল এবং ভরা গলায় বলল, গুরুজি, এই জয় আমার নয়, আপনার সেই বিশ্বাসের। যদি সেই রাতে আপনি আপনার সবকিছু বাজি না রাখতেন, তবে আজ সমাজ আমাকে পিষে ফেলত। আপনি আপনার পেনশন দিয়ে শুধু আমার মায়ের জীবনই বাঁচাননি, বরং এই দেশকে একজন সৎ অফিসার দিয়েছেন। রমাশঙ্করজির বুড়ো চোখ দিয়ে অবিরাম জল ঝরছিল। তিনি কাঁপতে কাঁপতে সুমেশকে উঠালেন এবং আলিঙ্গন করলেন। আমি জানতাম সুমেশ, আমি জানতাম, আমার গণিত কখনো ভুল হতে পারে না। আমি জীবনে হাজার হাজার ছাত্রকে পড়িয়েছি, কিন্তু আমি জানতাম যে আমার সবচেয়ে খাঁটি সোনা তুইই। আজ আমার বুক গর্বে চওড়া হয়ে গেল। সুমেশ তার সহকারীকে ইশারা করল। সহকারীটি সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে গাড়ি থেকে একটি মিষ্টির বাক্স এবং একটি মখমলের শাল নিয়ে এলো। সুমেশ খুব আদরের সাথে সেই শালটি রমাশঙ্করজির কাঁধে জড়িয়ে দিলেন। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকলের চোখ ভিজে গেল, কিন্তু তখনই সুমেশের চোখ গেল ঘরের ভেতরে। দরজা খোলা ছিল এবং ভেতরের দৃশ্য দেখে তার বুক কেঁপে উঠল। বাড়ির অবস্থা আগের থেকেও খারাপ হয়ে গিয়েছিল।
দেওয়ালের পলেস্তারা উঠে গিয়েছিল, ছাদ অনেক জায়গা থেকে ভাঙা ছিল, আর সবচেয়ে বেশি চোখে পড়ার মতো ছিল সেই কোণটা খালি পড়ে থাকা, যেখানে রমাশঙ্করজির পুরনো অ্যাটলাস সাইকেলটি সবসময় রাখা থাকত। সেই সাইকেলটি মাস্টারজির শরীরের অংশ ছিল, তিনি কখনো সেটি ছাড়া কোথাও যেতেন না। গুরুজি, সুমেশ অবাক এবং দুঃখের সাথে জিজ্ঞেস করল, আপনার সাইকেল কোথায়? আপনি তো সেটাকে নিজের জীবনের থেকেও বেশি সাবধানে রাখতেন। রমাশঙ্করজি একটু হচকচিয়ে গেলেন। তিনি কথাটাকে হাসিতে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। আরে বাবা, এখন হাঁটুতে সেই শক্তি নেই, আর ডাক্তারও বারণ করেছিলেন, তাই ভাবলাম আবর্জনায় দেওয়ার চেয়ে কোনো অভাবী মানুষকে দিয়ে দিই। কিন্তু সুমেশ একজন ডিএম ছিলেন, আর তার থেকেও আগে তিনি ছিলেন তার ছাত্র। সে তার গুরুর মিথ্যে ধরে ফেলেছিল। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে একজন প্রতিবেশী, যার হয়তো নিজের কৃতকর্মের জন্য এখন আফসোস হচ্ছিল, সাহস করে এগিয়ে এলেন। তিনি আস্তে করে বললেন, সাহেব সাহেব, মাস্টারজি আপনাকে মিথ্যে বলছেন। যখন আপনার মায়ের অপারেশনের পরে আপনার কাছে টাকা শেষ হয়ে গিয়েছিল এবং আপনি পড়াশোনায় ব্যস্ত ছিলেন, সেই সময় মাস্টারজির নিজের হার্টের সমস্যা হয়েছিল। ওষুধ কেনার পয়সা ছিল না, আর পেনশন তো তিনি আপনাকে দিয়ে দিয়েছিলেন, তাই ইনি নিজের সাইকেল বিক্রি করে দেন। গত 2 বছর ইনি অনেক রাত খালি পেটে কাটিয়েছেন, কিন্তু আপনার পড়াশোনায় যাতে কোনো বাধা না আসে তাই আপনাকে কখনো জানতে দেননি। এই কথা শুনে সুমেশের মনে হলো যেন কেউ তার বুকে পাথর মেরেছে। সে স্তব্ধ হয়ে গেল। যে গুরু তাকে রাজা বানানোর জন্য নিজের সবকিছু উৎসর্গ করে দিলেন, তিনি নিজে ফকিরের মতো জীবন কাটাচ্ছিলেন। সুমেশের ভেতরে এক অদ্ভুত ঝড় উঠল। সে রমাশঙ্করজির দিকে তাকাল, যিনি তখনও তার অসহায়তা লুকোনোর জন্য হাসার চেষ্টা করছিলেন। সুমেশের চোখ থেকে অশ্রুর বন্যা ছুটে এলো। সে হাউ হাউ করে কাঁদতে লাগল। একজন জেলা শাসক, যার এক ইশারায় জেলার প্রশাসন নড়তে পারত, সে আজ একটি শিশুর মতো তার গুরুর বুকে মাথা রেখে কাঁদছিল। গুরুজি, আপনি এত বড় ত্যাগ করলেন, আর আমাকে একটুও টের পেতে দিলেন না। যদি আজ আমি এটা জানতে না পারতাম, তবে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারতাম না। আপনি না খেয়ে লইলেন, হেঁটে চললেন যাতে আমি গাড়িতে ঘুরতে পারি। এ কেমন ন্যায়? রমাশঙ্করজি তার কাঁপতে থাকা হাতে সুমেশের চোখের জল মুছলেন এবং হাসি মুখে বললেন, পাগল, কাঁদছিস কেন? একজন কুমোর যখন মাটিকে আকার দেয়, তখন তার হাত নোংরা হয়ই। যদি আমার সাইকেল এবং আমার ক্ষুধা তোকে এই চেয়ার পর্যন্ত পৌঁছে দিতে পারে, তবে সেই চুক্তি সস্তা ছিল। তুই আমার মান রেখেছিস সুমেশ। আমার জন্য এটাই সবচেয়ে বড় সাইকেল, আর এটাই সবচেয়ে বড় খাবার। সুমেশ তার চোখের জল মুছল এবং উঠে দাঁড়াল। এখন তার মুখে এক ভিন্ন দৃঢ়তা ছিল। সে সেখানে উপস্থিত ভিড়ের দিকে তাকালো, যারা দর্শক সেজে দাঁড়িয়েছিল। সে তার কড়া গলায় বলল, শুনুন আপনারা সবাই, যখন আমি এখানে চা বিক্রি করতাম, তখন আপনাদের মধ্যে অনেকে মজা করত। যখন আমার গুরুজি তার সাইকেল বিক্রি করলেন, তখনও হয়তো আপনারা খেয়াল করেননি। কিন্তু আজ আমি এই জেলার ডিএম সুমেশ এই ঘোষণা করছি যে শিক্ষা এবং শিক্ষকের অপমান এখন এই জেলায় বরদাস্ত করা হবে না। তারপর সে রমাশঙ্করজির দিকে ফিরল। সে তার সহকারীকে একটি ইশারা করল। সহকারীটি সঙ্গে সঙ্গে গাড়ির পিছনের দরজা, যা সাহেবের জন্য সংরক্ষিত থাকে, খুলে দিল। সুমেশ রমাশঙ্করজির হাত ধরে বলল, গুরুজি, এবার অনেক হয়েছে। আপনি আপনার পুরো জীবন অন্যদের ভবিষ্যৎ গড়তে লাগিয়ে দিলেন এবং নিজে অন্ধকারে রইলেন। কিন্তু আর নয়, আজ থেকেই সরকারি গাড়ি, এই বাংলা এবং এই প্রতিপত্তি সবকিছুর ওপর আপনার অধিকার। যতদিন আমি এই চেয়ারে আছি, আপনি আমার সাথে আমার সরকারি বাসভবনে থাকবেন। আপনার চিকিৎসার, আপনার খাবারের এবং আপনার আরামের দায়িত্ব এখন আমার। রমাশঙ্করজি মানা করার চেষ্টা করলেন, আরে না বাবা, আমি আমার ঝুপড়িতেই ঠিক আছি। সরকারি নিয়মগুলিকে আমি দেখব গুরুজি। সুমেশ তার কথা কেটে অধিকারপূর্ণ স্বরে বলল, কিন্তু তাতে বিনয় ছিল ভরপুর। এটা একজন ডিএমের আদেশ নয়, এক ছেলের জেদ। যে গুরু আমাকে মাটি থেকে তুলে আকাশ পর্যন্ত পৌঁছে দিলেন, আমি তাকে ভাঙা ঘরে ফেলে রাখতে পারি না। আজ আপনি এই লালবাতি দেওয়া গাড়ির পিছনের সিটে বসবেন, আর আমি আপনার পাশে নয়, ড্রাইভারের সাথে সামনে বসব। পুরো মহল্লা হতবাক হয়ে গেল। সুমেশ রমাশঙ্করজিকে খুব সম্মানের সাথে গাড়ির পিছনের সিটে বসালেন। যে সিটে বসার জন্য বড় বড় নেতা এবং মন্ত্রীরা আকাঙ্ক্ষা করতেন, তাতে আজ ভাঙা চপ্পল পরা একজন বৃদ্ধ শিক্ষক বসেছিলেন। সুমেশ নিজে দরজা বন্ধ করলেন এবং যেমনটি তিনি বলেছিলেন, তিনি গিয়ে সামনের সিটে বসলেন। গাড়ির সাইরেন আরও একবার বাজল, কিন্তু এবার সেটা কোনো প্রতাপের জন্য নয়, বরং একজন গুরুর সম্মানে বাজছিল। গাড়ি ধুলো উড়িয়ে সরকারি বাংলোর দিকে এগিয়ে গেল। পেছনে ফেলে গেল সেই লোকেদের, যারা গতকাল পর্যন্ত রমাশঙ্করজিকে একজন অসহায় বৃদ্ধ মনে করত। তাদের আজ বুঝতে হলো যে একজন সত্যিকারের শিক্ষক কখনো সাধারণ হন না, সৃষ্টি এবং বিনাশ তার কোলে জন্ম নেয়। যখন গাড়ি ডিএমের বাসভবনে পৌঁছাল, তখন সেখানকার দৃশ্য আরও আশ্চর্যজনক হতে যাচ্ছিল। সুমেশ তার গুরুদক্ষিণার আসল অংশ তো এখনও দেওয়া বাকি রেখেছিল। জেলাশাসকের সরকারি বাসভবন, যা সাধারণ মানুষের জন্য কোনো দুর্গের চেয়ে কম ছিল না, আজ রমাশঙ্করজির জন্য তার নতুন ঘর হয়ে গেল।
সুমেশ তাকে সবচেয়ে বড় এবং খোলামেলা ঘরটি দিলেন। চাকর বাকররা, যারা গতকাল পর্যন্ত শুধু সাহেবের ইশারায় নাচত, তাদের কঠোর নির্দেশ দেওয়া হলো যে মাস্টারজির সেবায় যেন কোনো ত্রুটি না হয়। রমাশঙ্করজির মনে হল যেন তিনি কোনো স্বপ্ন দেখছেন। মখমলের গদিতে বসে তার নিজের ভাঙা খাটের কথা মনে পড়ছিল, কিন্তু সুমেশের স্নেহ তাকে সেই নতুন পরিবেশে আপনত্ব অনুভব করালো। পরের দিন সকালে যখন সুমেশ তার পোশাক পরে তৈরি হলেন, তখন তিনি সবার আগে রমাশঙ্করজির কাছে গেলেন। তিনি তার পা ছুঁলেন। গুরুজি, আজ আমার প্রথম দিন, আমি চাই আপনি আমার সাথে অফিসে চলুন। রমাশঙ্করজি ইতস্তত করে বললেন, বাবা, আমার সেখানে কি কাজ? ওটা সরকারি দপ্তর, আমি সেখানে গিয়ে কি করব? সুমেশ হাসলেন, কাজ তো সবচেয়ে জরুরি আপনারই। কালেক্টরেটে আজ ভিড় ছিল। নতুন ডিএম সাহেবকে স্বাগত জানানোর জন্য সমস্ত অফিসার, কর্মচারী এবং শহরের গণ্যমান্য ব্যক্তিরা ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়েছিলেন। যেমনই সুমেশের গাড়ি থামল, গার্ড স্যালুট করল। সুমেশ নামলেন এবং নিজে রমাশঙ্করজির হাত ধরে তাকে বাইরে বের করে আনলেন। অফিসারদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল, এই বুড়ো লোকটি কে? সুমেশ তাদের নিয়ে সরাসরি তার চেম্বারে গেলেন। সেখানে জেলা শাসকের সেই বড় চেয়ারটি রাখা ছিল, যার পিছনে ভারতের মানচিত্র এবং অশোক স্তম্ভ আঁকা ছিল। সুমেশ সেই চেয়ারটির কাছে গেলেন, কিন্তু বসলেন না। তিনি রমাশঙ্করজিকে সেই চেয়ারটির দিকে ইশারা করলেন, বসুন গুরুজি। রমাশঙ্করজি ঘাবড়ে গেলেন, আরে না সুমেশ, এই পাপ করিস না, এই চেয়ার সরকারের, এতে তুই বস। সুমেশ আবেগপ্রবণ হয়ে বললেন, এই চেয়ার আইনের, কিন্তু আইন বোঝার বুদ্ধি আপনি দিয়েছেন। আজ আমি যাই হই আপনার কারণে। আনুষ্ঠানিকভাবে আমি এখানে বসব, কিন্তু আমার মনের সিংহাসনে সবসময় আপনিই থাকবেন। আজ আমার প্রথম সিদ্ধান্ত আপনার সামনে হবে। সুমেশ নিজের চেয়ারে বসলেন এবং তিনি প্রথম ফাইলটি চাইলেন। পুরো ঘরে নীরবতা ছিল। সুমেশ কলম বের করলেন এবং সেই ফাইলে স্বাক্ষর করলেন। তারপর সেই ফাইলটি তিনি রমাশঙ্করজির হাতে তুলে দিলেন। গুরুজি, এটা আমার পক্ষ থেকে আপনার আসল গুরুদক্ষিণা, সুমেশ বললেন। রমাশঙ্করজি কাঁপতে থাকা হাতে ফাইলটি খুললেন। সেটা ছিল একটি আদেশ, জেলার সমস্ত অবসরপ্রাপ্ত শিক্ষকের বকেয়া পেনশন এবং এরিয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাদের অ্যাকাউন্টে সুদসহ জমা করা হোক। এটা শুধু রমাশঙ্করজির জন্য নয়, বরং সেই শত শত শিক্ষকের জন্য ছিল যারা সিস্টেমের ফাইলগুলিতে চাপা পড়েছিলেন। রমাশঙ্করজির চোখ থেকে জল ঝরতে লাগল। তিনি সুমেশের মাথায় হাত রাখলেন এবং রুদ্ধ গলায় বললেন, আজ আমার জীবন সফল হল সুমেশ। একজন শিক্ষকের আর কি চায়? তার ছাত্র তার থেকেও এগিয়ে যাক এবং সমাজের চোখের জল মুছুক। আজ তুই প্রমাণ করে দিলি যে শিক্ষা সেই বাঘিনীর দুধ, যে পান করে সে গর্জন করে। সুমেশ উঠে তাকে আলিঙ্গন করলেন। জানালা দিয়ে আসা সূর্যের রশ্মি সেই গুরু এবং শিষ্যের উপর পড়ছিল। বাইরে শহর তার গতিতে চলছিল, কিন্তু সেই ঘরে একটি নতুন ইতিহাস লেখা হয়ে গিয়েছিল। সময়ের চাকা ঘুরে গিয়েছিল। চা বিক্রি করা সেই ছেলেটি আজ ব্যবস্থার মালিক ছিল, এবং নিজের সাইকেল বিক্রি করা সেই গুরু আজ সেই ব্যবস্থার সবচেয়ে সম্মানিত অতিথি। সত্যিই বলা হয়েছে, সময় এবং ভাগ্য বদলাতে দেরি লাগে না, শুধু নিয়ত পরিষ্কার এবং সাহস অটুট থাকা উচিত।